নমস্কার বন্ধুরা, চ্যানেল হেলথ ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। সারা পৃথিবী এখন কোভিড-19 মহামারী নিয়ে লড়ছে এবং এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কোভিড-19-এর হোম আইসোলেশনে থাকাকালীন আমাদের কি করতে হবে, বা আমাদের বাড়ির প্রিয় লোকজন যদি বাড়িতে থাকেন তাদেরকে কিভাবে আমরা মনিটর করব। ভিডিওর প্রথম পর্যায়ে আমরা কোভিড-19 হোম আইসোলেশনের কিছু জেনারেল গাইডলাইন্স নিয়ে আলোচনা করব। তারপরে আমরা জানবো বাড়িতে কিভাবে আমরা কোভিড পেশেন্টদের মনিটরিং করব। নেক্সট ফেজে আমরা জানবো অক্সিজেন থেরাপি কী এবং কখন প্রয়োজন, এবং সবশেষে আমরা কোভিড থেকে বাঁচার কিছু সায়েন্টিফিক মেথডস এবং কিছু সিম্পল লাং এক্সারসাইজ শিখবো যাতে আমাদের ফুসফুস ভালো থাকে। ভিডিওটি একটু বড় হতে পারে কিন্তু গুরুত্বপূর্ণ, তাই আশা করব আপনারা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমেই মনে রাখতে হবে 70 থেকে 80% কোভিড পজিটিভ সিমটম কিন্তু মাইল্ড হয় এবং প্রপার মনিটরিং বা হোম ম্যানেজমেন্টের দ্বারা পেশেন্ট কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। সুতরাং অযথা ভয় বা প্যানিক করবেন না। সায়েন্টিফিক্যালি প্রুভেন যে আপনি যদি আপনার মানসিক জোর বজায় রাখেন তাহলে কিন্তু আপনার ইমিউনিটিও বুস্ট আপ হয়। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। যদি কোনো পেশেন্ট আপনার বাড়িতে কোভিড পজিটিভ থাকে বা আপনি যদি রাস্তাঘাটে কোনো কোভিড পজিটিভ পেশেন্টের সংস্পর্শে এসে থাকেন বা আপনি মনে করছেন দ্যাট ইউ আর নট ওয়েল, প্রথমেই আপনাকে কিন্তু টেস্ট করিয়ে কমপ্লিট আইসোলেশনে থাকতে হবে। নেক্সট, প্রচুর বিশ্রাম নিন, কিন্তু তার মানে এই নয় যে আপনি আপনার ডেলি রুটিন ফলো করবেন না। ঘরে থাকাকালীন আপনি যা সাধারণ রুটিন পালন করতেন এতদিন, এখনও সেগুলোই ফলো করুন। আর যদি সম্ভব হয় সামান্য একটু এক্সারসাইজও করতে পারেন, দ্যাট ইজ গুড ফর ইউর হেলথ। নেক্সট, আমাদের খেয়াল রাখতে হবে যে ঘরে যেন সম্পূর্ণরূপে হাওয়া চলাচল করে। অযথা এসি রুমে থাকবেন না, বিকজ ঘরের ভেন্টিলেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। জানলা খোলা রাখুন যাতে পর্যাপ্ত হাওয়া বাতাস আপনার ঘরে চলাচল করতে পারে। নেক্সট, আপনি যদি মনে করেন যে আপনি হয়তো কোভিড আক্রান্ত বা টেস্ট করিয়েছেন বা আপনার কোভিড টেস্ট পজিটিভ এসছে, আপনি হোম আইসোলেশনে আছেন, তাহলে কিন্তু আপনার বাড়ির লোকের সাথে যখন আপনি ইন্টারাকশন করবেন, ধরুন খাবার নেওয়ার সময় বা যদি একটি কমন টয়লেট হয় সেখানে যাওয়ার সময় আপনাকে কিন্তু একটি ট্রিপল লেয়ার মাস্ক বা সার্জিক্যাল মাস্ক ব্যবহার করতে হবে। এবং আপনার যারা কেয়ার গিভার, মানে আপনার বাড়ির লোকজন যারা আছেন তাদের কেউ কিন্তু এই মাস্ক ব্যবহার করতে হবে যখন আপনার সংস্পর্শে বা আপনার কাছাকাছি তারা আসবেন। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট যেটা ডায়েট। এই সময় খাওয়ার কিন্তু সহজপাচ্য হওয়াটাই শ্রেয়, কিন্তু তাতে যেন সমস্ত রকম নিউট্রিশন বা গুণগত মান সম্পূর্ণ থাকে সেদিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। মানে ধরুন আপনার খাবারে প্রোটিন, কার্বোহাইড্রেটের অ্যামাউন্ট যেন সঠিক পরিমাণে থাকে এবং যে সমস্ত ফ্রুটস বা ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে আপনাকে কিন্তু সেগুলো খেতে হতে পারে। খাবার সাথে সাথে আমাদের এটাও মনে রাখতে হবে যে আমাদের দিনে 3 থেকে 4 লিটার জল সাধারণভাবে যেটা প্রয়োজন হয় সেটাও কিন্তু মেনটেন করতে হবে, তা না হলে কিন্তু আমরা ডিহাইড্রেশনের সিমটমস দেখা দেব। আরেকটা কথা আমি না বলে পারছি না, যেটা হচ্ছে নেগেটিভিটি থেকে দূরে থাকুন। হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং বিভিন্ন জায়গায় যে নেগেটিভ মেসেজগুলো আসছে যেখান থেকে আপনার মানসিক স্বাস্থ্য অবনতি হচ্ছে সেগুলো থেকে দূরে থাকুন। এই সময় আপনি প্রিয় গল্পের বই বা সিনেমা দেখুন যাতে আপনার মন ভালো থাকে। কোভিড-19 ইনফেকশন যেহেতু আমাদের ফুসফুসকে প্রধানত আক্রমণ করে, তাই আপনার এবং আপনার প্রিয়জনের অক্সিজেন স্যাচুরেশনটা কিন্তু মনিটর করাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই বাড়িতে একটি পালস অক্সিমিটার কিন্তু রাখতেই হবে যাতে টাইম টু টাইম আমরা অক্সিজেন স্যাচুরেশনটা মনিটর করতে পারি। এছাড়া একটি ডিজিটাল থার্মোমিটার এবং সম্ভব হলে একটি প্রেশার মাপার যন্ত্র কিন্তু বাড়িতে রেখে দেওয়া ভালো। আমাদের কতগুলি কথা পেশেন্ট মনিটরিংয়ের সময় মনে রাখতেই হবে যে মানুষগুলির বয়স অনেক বেশি, 50 ঊর্ধ্ব, তাদের যদি কোনো কোমরবিড কন্ডিশন যেমন ধরুন ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্রনিক লিভার ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজ, ক্যান্সার বা HIV আক্রান্ত ব্যক্তি বা যে সমস্ত লোকজন ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ খাচ্ছেন তাদেরকে আমাদের কিন্তু বিশেষ গুরুত্বের সাথে দেখতে হবে। 50 ঊর্ধ্ব কোনো ব্যক্তির যদি উপরোক্ত কোমরবিডিটির
একটিও থাকে বা যদি বয়স কম হয় সেরকম কারোর উপরোক্ত কোমরবিডিটির দুটি থাকে, সেক্ষেত্রে তারা যদি কোভিড আক্রান্ত হন তাদেরকে কিন্তু বাড়িতে না রেখে কোভিড কেয়ার সেন্টার বা হাসপাতালে নিয়ে যাওয়াটাই শ্রেয়। সাধারণত কোভিড রোগীর কন্ডিশনকে আমরা দুরকমভাবে মনিটর করতে পারি। প্রথমত ক্লিনিক্যাল মনিটরিং এবং দ্বিতীয়ত বায়োকেমিক্যাল মনিটরিং। ক্লিনিক্যাল মনিটরিংয়ের মধ্যে SpO2 বা রক্তে অক্সিজেনের মাত্রা বা অক্সিজেন স্যাচুরেশন, তার সাথে পালস, ব্লাড প্রেশার এবং টেম্পারেচার, এই চারটি বিষয়কে যদি আমরা সঠিকভাবে মনিটর করি প্রত্যেক 4 ঘন্টা অন্তর অন্তর, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে রোগীর কোনো অবনতি হচ্ছে কি না। আগেই বলেছি বারবার আমাদের কিন্তু স্যাচুরেশন লেভেলটাকে মাপতে হবে পালস অক্সিমিটারের সাহায্যে। এবার যদি রক্তের অক্সিজেন স্যাচুরেশন বা SpO2-র মাত্রা 95% নিচে নেমে যায়, তাহলে সেই পেশেন্টকে কিন্তু হোম আইসোলেশনে রাখা যাবে না, তাকে কিন্তু কোভিড কেয়ার সেন্টার কিংবা কোভিড হাসপাতালে স্থানান্তর করার প্রয়োজন আছে। নেক্সট আসা যাক বায়োকেমিক্যাল মনিটরিংয়ের উপরে। এটি কিন্তু আপনি হাসপাতালে ভর্তি হলে বা আপনার কিছু ল্যাবরেটরি টেস্ট করলে তবেই বোঝা যাবে। কিছু ল্যাব এক্সামিনেশন করে, যেমন ধরুন সি রিঅ্যাক্টিভ প্রোটিন, সেটি যদি তার আপার লিমিট অফ দ্য নর্মালের 5 গুণের বেশি হয়ে থাকে, বা ধরুন ডি ডাইমার বলে একটি টেস্ট হয়, সেটি যদি 2 টাইমস অফ দ্য আপার নর্মাল লিমিট বা তার বেশি হয়, বা ধরুন কমপ্লিট হিমোগ্রামের মাধ্যমে যদি নিউট্রোফিল টু লিম্ফোসাইটের রেশিও 3.13 থেকে বেশি হয়ে যায়, আমরা কিন্তু সেই ধরনের পেশেন্টকে হাই রিস্ক গ্রুপের মধ্যে ফেলে থাকি। সেক্ষেত্রে কিন্তু পেশেন্টকে বাড়িতে না রাখাটাই শ্রেয়। এবং এছাড়াও যদি আপনার ডাক্তারবাবু মনে করেন যে পেশেন্টের কোনো কোমরবিড কন্ডিশনের জন্য তাকে হোম আইসোলেশনে না রেখে বা বাড়িতে তার ট্রিটমেন্ট করাটা ঠিক হবে না ভেবে তাকে কোভিড কেয়ার সেন্টার বা নিকটবর্তী কোভিড হাসপাতালে নিয়ে যাওয়াটা প্রয়োজন, সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পেশেন্টকে ট্রান্সফার করতে হবে। এবার আমরা জানবো অক্সিজেন থেরাপি কী বা কখন প্রয়োজন। সাধারণত পালস অক্সিমিটারে যদি অক্সিজেন স্যাচুরেশন 95%-এর নিচে নেমে গেলে আমরা অক্সিজেন থেরাপি শুরু করতে পারি। সাধারণত আমরা দেখি অক্সিজেন রিকোয়ারমেন্ট যদি 2 থেকে 6 লিটার প্রতি মিনিট হয় অক্সিজেন নেজাল ক্যানিউলার মাধ্যমে, যদি অক্সিজেনের রিকোয়ারমেন্ট 6 থেকে 10 লিটার প্রতি মিনিট হয় তাহলে অক্সিজেন ফেস মাস্কের মাধ্যমে, এবং রিকোয়ারমেন্ট যদি 10 থেকে 15 লিটার প্রতি মিনিট হয় তাহলে NRBM নামক একটি ডিভাইসের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। অক্সিজেন থেরাপি সাধারণভাবে শুরু হয় নেজাল ক্যানিউলা দিয়ে, যাতে আমাদের 95% অক্সিজেনের স্যাচুরেশনটা আমরা মেনটেন করতে পারি। কিন্তু যদি টার্গেট অ্যাচিভ না হয় তাহলে আমরা ফেস মাস্ক বা পরবর্তী ক্ষেত্রে NRBM নামক যন্ত্রের সাহায্যে কিন্তু অক্সিজেন সাপ্লাই করে থাকি। কখনো দেখা যায় যে পেশেন্ট প্রথমেই হাসপাতালে আসছেন বা যখন অক্সিজেনের ডিমান্ড হচ্ছে তখন পেশেন্টের স্যাচুরেশন কিন্তু 85%-এর নিচে, সেক্ষেত্রে কিন্তু প্রথম থেকেই NRBM নামক যন্ত্রের সাহায্যে অক্সিজেন স্যাচুরেশন মেনটেন করাটা অনেক বেশি উপকারী। এবার আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, প্রিভেন্টিভ মেজার্স এবং লাং এক্সারসাইজ। কোভিড-19 ইনফেকশন আমাদের যে অর্গানটিকে আক্রান্ত করে সেটি হলো লাংস বা ফুসফুস। আমরা কিন্তু কিছু প্রিভেন্টিভ মেজার্স এবং কিছু সিম্পল লাং এক্সারসাইজের মাধ্যমে আমাদের ফুসফুসকে সুস্থ রাখার চেষ্টা করতেই পারি। প্রিভেন্টিভ মেজার্সে প্রথমেই হলো মাস্ক ইউজ করা। মাস্ক আমাদের কিন্তু নাক এবং মুখ ঢেকে ব্যবহার করতে হবে। অনেকেই আমরা দেখি যে মাস্ক পরে আছেন থুতনির নিচে, সেটা কিন্তু একদমই আমাদের চলবে না। মাস্ক যখনই আমরা পরব নাক এবং মুখ এই দুটোকে জানি মাস্কটি কভার করে। সেকেন্ড, সঠিক পদ্ধতিতে বারবার হাত ধুতে হবে। কোনো রকমের জল দিয়ে হাতটাকে কষলে নিলাম তাহলে কিন্তু হবে না, সঠিক আমাদের 6 স্টেপস ফলো করে কিন্তু হাত ধুতে হবে। নেক্সট আমরা দেখি যে অনেক পেশেন্টের কিন্তু গলাতে অনেক একটা খুশখুশনি ভাব থাকে। গলায় যদি খুশখুশ করে তাহলে 1:3 ডাইলিউশনে অর্থাৎ 1 ভাগ বিটাডিন ও 3 ভাগ হালকা গরম জল দিয়ে আমরা কিন্তু দিনে 3 থেকে 4 বার 1 মিনিট করে করে গার্গেল করতে পারি। গার্গেল ইজ এক্সট্রিমলি হেল্পফুল
পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ লাই অন ইওর টামি বা প্রনিং পজিশন। আমরা কি করতে পারি, আমাদের যে রেস্ট টাইমে আমরা যখন বাড়িতে আছি আমরা কিন্তু পেটের দিক করে শুতে পারি, একে বলা হয় প্রোন পজিশন বা প্রোনিং। এইভাবে মিনিমাম 30 মিনিটস, ম্যাক্সিমাম 2 ঘন্টা আপনি যদি প্রপার কমফোর্টেবল পজিশনে থাকেন, পেটের তলায় বালিশ দিয়ে উল্টো হয়ে শুয়ে থাকলে সায়েন্টিফিক রিসার্চে দেখা গেছে এতে কিন্তু আমাদের লাংসে অক্সিজেনের অ্যামাউন্টটা বেড়ে যায় এবং ব্লাডে কিন্তু ব্লাড স্যাচুরেশন অফ অক্সিজেনও আস্তে আস্তে বাড়তে থাকে। দি অনলি কন্ট্রাডিকশন ফর প্রোনিং পজিশন হচ্ছে খাওয়ার আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে আপনি কিন্তু এই প্রোন পজিশনে শুয়ে থাকতে পারবেন না। সেক্ষেত্রে খাওয়ার 40 মিনিট পরে আপনি এই প্রোন পজিশন শুয়ে আপনার লাংসের অক্সিজেন লেভেলকে বাড়াতে পারেন। নেক্সট, লাং ক্যাপাসিটি বাড়ানোর জন্য আমরা একটি ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে পারি। সাধারণত স্পাইরোমিটার নামক একটি যন্ত্র দিয়ে এটি করা হয়ে থাকলেও বাড়িতে বসে সিম্পল বার্থডে বেলুন বা জন্মদিনের বেলুন দিয়ে কিন্তু আমরা আমাদের লাংসের এক্সারসাইজ করতে পারি। কিভাবে করবেন? সম্পূর্ণ দম নিয়ে একটি বেলুনকে 3 বারে ফোলানোর চেষ্টা করুন। ফু দিয়ে বেলুনটি ফোলানোর পরে 3 থেকে 4 সেকেন্ড আপনার দমটি ধরে রাখুন। এরপরে আপনি নিজেও দম নিন এবং বেলুন থেকে হাওয়াটিকে ছেড়ে দিন। এইভাবে 2 থেকে 3 বার বেলুনটিকে ফোলানোর চেষ্টা করুন, মানে 2 থেকে 3 বার এই এক্সারসাইজটি প্র্যাকটিস করুন। ইট ডিনোটস ইউর লং ক্যাপাসিটি ইজ ইন এ গুড কন্ডিশন। যদি আপনি এটা পারেন, দ্যাটস ভেরি গুড, আপনার লাংসের ক্যাপাসিটি খুব ভালো আছে। যদি না পারেন, টেনশন করার কোনো কারণ নেই, চেষ্টা করুন, আপনার লাং ক্যাপাসিটি ইনক্রিজ করবে। আমরা কিন্তু এই সিম্পল এক্সারসাইজটা বাড়ির সবার সাথেও শেয়ার করতে পারি বাই মেকিং এ ফান অর আ চ্যালেঞ্জ। মানে বাড়ির যারা ছোটরা আছে বা অন্য অন্য মেম্বাররা আছে তাদেরকে বলতে পারছি, দেখো আমি এই বেলুনটা ফোলাচ্ছি, তুমি পারছো তো? সো দ্যাট সবাই এই সিম্পল লাং এক্সারসাইজটা করে বা ডিপ ব্রিদিং এক্সারসাইজটা করে লাংসের ক্যাপাসিটিটাকে ইনক্রিজ করতে পারে। অর ইউ ক্যান মেক দিস থিং ভাইরাল অলসো, ইউ ক্যান শেয়ার দিস উইথ আদার পিপল। আপনি সবার সাথে শেয়ার করতে পারেন যাতে তারাও এই সিম্পল টেকনিক ব্যবহার করে তাদের লাংসের ক্যাপাসিটিকে ইনক্রিজ করতে পারে। মনে রাখতে হবে যে এই যে অতিমারি বা মহামারীর সময় দিয়ে আমরা যাচ্ছি, আমরা কিন্তু সবাই একসাথে ভয় না পেয়ে একে অপরের সাথে সবসময় থেকে এই যুদ্ধ জয় একদিন করবই। আজকের মতো এখানেই শেষ করছি। তাহলে অলরেডি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। যদি মনে হয় এই ভিডিওর ইনফরমেশান আপনার কাজের, তাহলে সবার সাথে শেয়ার করুন, ভিডিওটি লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকুন।